ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। আজ আমরা ভারতের সংবিধানের দুটো পার্ট আলোচনা করব। প্রথম থাকছে নির্বাহী বিভাগ এবং তারপর ভারতের সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট সম্পর্কীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো দেখা যাক। প্রথম পার্ট, নির্বাহী বিভাগ। প্রথম প্রশ্ন দেওয়া আছে, ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন অপশন এ দেশের জনগণের দ্বারা, অপশন বি রাজ্যসভার সদস্যদের দ্বারা, অপশন সি লোকসভার ও রাজ্যসভার সদস্যদের দ্বারা, অপশন ডি রাষ্ট্রপতি দ্বারা। তো এটা সঠিক উত্তর হবে অপশন সি, লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা। অপশন সি রাইট অ্যান্সার। পরে দেখো, রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো বিল সংসদে উপস্থাপন করা যায় না। অপশন এ প্রধানমন্ত্রীর, অপশন বি লোকসভার স্পিকারের, অপশন সি ভারতের রাষ্ট্রপতির, অপশন ডি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। তো এটা সঠিক উত্তর হবে অপশন সি, ভারতের রাষ্ট্রপতির। পরের প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন অপশন এ জনগণের দ্বারা সরাসরি, অপশন বি রাজ্যসভার সদস্যদের দ্বারা, অপশন সি সংসদের উভয় কক্ষের সদস্যদের দ্বারা, অপশন ডি নির্বাচিত বিধায়ক ও সাংসদদের দ্বারা। তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি, নির্বাচিত বিধায়ক ও সাংসদদের দ্বারা। এটা নির্বাচিত বিধায়ক মানে MLA ও MP, MLA এবং MP এদের কথা বলা হয়েছে। ঠিক আছে, MLA এর পুরো নাম মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, MP মেম্বার অফ পার্লিয়ামেন্ট। পরে দেখো, কাকে হিজ সুপারলেটিভ হাইনেস বলা হয়? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি উপরাষ্ট্রপতি, অপশন সি রাজ্যপাল, অপশন ডি স্পিকার। তো এটা সঠিক উত্তর হবে অপশন বি, উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন দেখো, আন্তঃরাজ্য পরিষদ গঠিত হয় অপশন এ প্রধানমন্ত্রীর দ্বারা, অপশন বি সংসদের দ্বারা, অপশন সি ভারতের প্রধান বিচারপতির দ্বারা, অপশন ডি রাষ্ট্রপতির দ্বারা। তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি, রাষ্ট্রপতির দ্বারা। আন্তঃরাজ্য পরিষদ গঠিত হয় রাষ্ট্রপতি দ্বারা। পরে দেখো, হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত করেন অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশন ডি মন্ত্রিসভা। তো এর সঠিক উত্তর হলো অপশন বি, রাষ্ট্রপতি। হাইকোর্টের প্রধান বিচারপতি, বর্তমান হাইকোর্টের প্রধান বিচারপতি কে আছে তাড়াতাড়ি তোমরা কমেন্টে জানাও। পরে দেখো, অর্থ বিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি স্পিকার, অপশন সি বিরোধী দলনেতা, অপশন ডি রাষ্ট্রপতি। তো এটা সঠিক উত্তর হবে অর্থ বিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন অপশন বি, স্পিকার। ঠিক আছে, আর এই অর্থ বিল শুধুমাত্র লোকসভাতে প্রেরণ হয়। ঠিক আছে, এটা বারবার খেয়াল রাখো, অর্থ বিল লোকসভায় প্রেরণ হয়, বাকি সমস্ত বিল সংসদের উভয় কক্ষে লোকসভা বা রাজ্যসভাতে প্রেরণ করা গেলেও অর্থ বিল শুধুমাত্র লোকসভায় প্রেরণ করা হয় বা উপস্থাপন করা হয়। পরে দেখো, ভারতের রাষ্ট্রপতির অভিশংসনের প্রস্তাব শুরু হতে পারে। অভিশংসন মানে ইমপিচমেন্ট বা বহিষ্করণ যেটা। অপশন এ সংসদের যে কোনো একটি কক্ষ থেকে, অপশন বি সংসদের যৌথ অধিবেশনে, অপশন সি শুধু লোকসভায়, অপশন ডি শুধু রাজ্যসভায়। তো এটা সঠিক উত্তর হবে অপশন এ, সংসদের যে কোনো একটি কক্ষ থেকে, লোকসভা বা রাজ্যসভা উভয় কক্ষের যে কোনো একটা কক্ষ থেকে অভিশংসন বা ইমপিচমেন্টের যে প্রক্রিয়া সেটা শুরু করা যেতে পারে। পরে দেখো, ক্ষমা প্রদানের ক্ষমতা ভোগ করেন কোন সাংবিধানিক কর্তৃপক্ষ? ক্ষমা প্রদান অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি রাষ্ট্রপতি ও রাজ্যপাল, অপশন সি রাজ্যপাল, অপশন ডি ভারতের প্রধান বিচারপতি। তো এটা সঠিক উত্তর হবে অপশন বি, রাষ্ট্রপতি ও রাজ্যপাল। তবে এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, রাষ্ট্রপতি চাইলে ফাঁসি আটকাতে পারেন, কিন্তু রাজ্যপালের কাছে সেই ক্ষমতা থাকে না। পরে দেখো, ভারতীয় সংবিধানে কোন পদটির উল্লেখ নেই? অপশন এ রাজ্যসভার উপসভাপতি, অপশন বি লোকসভার উপস্পিকার, অপশন সি উপপ্রধানমন্ত্রী, অপশন ডি কোনোটিই নয়। ভারতীয় সংবিধানে কোন পদের উল্লেখ নেই? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, উপপ্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, ভারতের প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন?
অপশন এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশন বি ভারতের রাষ্ট্রপতি, অপশন সি ভারতের প্রধানমন্ত্রী, অপশন ডি লোকসভার স্পিকার। তো এটার সঠিক উত্তর হলো অপশন বি ভারতের রাষ্ট্রপতি, আর তাকে সুপ্রিম কমান্ডার অফ ইন্ডিয়ান আর্মি বলা হয়। ঠিক আছে, ইন্ডিয়ান আর্মির হেড। পরে দেখো বলছে ভুল বক্তব্যটি চিহ্নিতকরণ। অপশন এ রাষ্ট্রপতি মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন, অপশন বি রাষ্ট্রপতি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচিত হন, অপশন সি রাষ্ট্রপতির কার্যকাল মেয়াদ 5 বছর, অপশন ডি রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করা যায়। তো দেখো এখানে সঠিক উত্তর হবে, যেটা ভুল রয়েছে সেটা হচ্ছে অপশন এ রাষ্ট্রপতি মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন, এইটা ভুল বটে, বাকি কিন্তু তিনটে ঠিক। পরে দেখো ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, আমরা একটু আগেই বললাম যে সুপ্রিম কমান্ডার অফ ইন্ডিয়ান আর্মি বলা হয় কাকে। অপশন এ ভারতের রাষ্ট্রপতি, অপশন বি রাজ্যপাল, অপশন সি প্রধানমন্ত্রী, অপশন ডি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ ভারতের রাষ্ট্রপতি। পরে দেখো লোকসভার স্পিকার সমতা ক্ষেত্রে ভোট দেন, অন্য সদস্যদের মতো ভোট দেন, অপশন সি ভোট দেওয়ার অধিকার নেই, অপশন ডি দুটি ভোট আছে, একটা সাধারণ সময়ে একটি সমতার ক্ষেত্রে। তো এটা সঠিক উত্তর হবে অপশন এ সমতার ক্ষেত্রে ভোট দেন। সমতার ক্ষেত্রে মানে দুই বিরোধী দলের নেতা যদি সমান সমান ভোট পায় তারপরে এই স্পিকার এসে ভোট দেন। তো বর্তমান লোকসভার স্পিকার কে আছেন? বর্তমান স্পিকার কে আছেন? স্পিকার রয়েছেন ওম বিড়লা, নামটা মনে রেখো। পরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যের নির্বাহী ক্ষমতা রাজ্যপালের উপর ন্যস্ত? অপশন এ অনুচ্ছেদ 154(1) বা ক অনুচ্ছেদ 155, অপশন সি অনুচ্ছেদ 14, অপশন ডি অনুচ্ছেদ 356। তো এটা সঠিক উত্তর হবে অপশন এ অনুচ্ছেদ 154(1). তো পরে দেখা যাক পরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রীরা তাদের পদে বহাল থাকেন কার সন্তুষ্টি অনুযায়ী? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি প্রধানমন্ত্রী, অপশন সি লোকসভার স্পিকার, অপশন ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তো এটা সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি চাইলেই কেন্দ্রীয় মন্ত্রীদের বরখাস্ত করতে পারেন। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ জি.এস. পাঠক, অপশন বি ডক্টর এস রাধাকৃষ্ণন, অপশন সি ডক্টর জাকির হোসেন, অপশন ডি ভি গিরি। তো এটা সঠিক উত্তর হবে অপশন বি ডক্টর এস রাধাকৃষ্ণন বা সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন এই এস রাধাকৃষ্ণন। তো ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন এটা তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে। রাষ্ট্রপতি কে ছিলেন এটা তাড়াতাড়ি কমেন্টও করো। ভারতের প্রধানমন্ত্রী অপশন এ লোকসভা দ্বারা নির্বাচিত হন, অপশন বি রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন, অপশন সি রাজ্যসভা দ্বারা নির্বাচিত হন, অপশন ডি যৌথ অধিবেশনে নির্বাচিত হন। তাহলে প্রধানমন্ত্রী কীভাবে নির্বাচিত হন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি রাজ্যসভা দ্বারা নির্বাচিত হন। অপশন সি একদম রাইট অ্যান্সার হবে। পরে দেখো লোকসভার স্পিকার পদমর্যাদার দিক থেকে কার সমতুল্য? অপশন এ কেন্দ্রীয় মন্ত্রী, অপশন বি রাজ্যমন্ত্রী, অপশন সি হাইকোর্টের প্রধান বিচারপতি, অপশন ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাহলে লোকসভার স্পিকার পদমর্যাদার থেকে কার সমতুল্য? এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অপশন ডি একদম রাইট অ্যান্সার হবে। পরের প্রশ্ন, আচ্ছা এরপরে দেখো পরের পার্ট চলে এসেছে ভারতের সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট, যেটা আমরা বলেছিলাম প্রথম পার্টটা কমপ্লিট হলো, এবার সেকেন্ড পার্ট ভারতের সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। দেখা যাক প্রথম প্রশ্ন, একজন নাগরিকের মৌলিক অধিকারের রক্ষাকর্তা কে? অপশন এ আইনসভা, অপশন বি বিচার বিভাগ, অপশন সি নির্বাহী বিভাগ, অপশন ডি কোনোটিই নয়। তো এটা সঠিক উত্তর হবে অপশন এ বিচার বিভাগ। একজন নাগরিকের মৌলিক অধিকার রক্ষার কর্তা। ঠিক আছে, মৌলিক অধিকার আর্টিকেল নাম্বার কততে আছে সেটা তোমরা কমেন্টে করো তাড়াতাড়ি। তারপরে দেখো পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর গ্রহণ করেন
অপশান এ 55 বছর বয়সে, অপশান বি 58 বছর বয়সে, অপশান সি 60 বছর বয়সে, নাকি অপশান ডি 65 বছর বয়সে। তো এখানে জানতে চেয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স, সেটা হচ্ছে অপশান ডি রাইট অ্যান্সার, 65 বছর বয়সে। পরে দেখো এনআরসি বর্তমানে কোন রূপে রয়েছে? অপশান এ খসড়া, অপশান বি বিল, অপশান সি আইন, অপশান ডি কোনোটিই নয়। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি কোনোটিই নয়। দেখো ব্যাখ্যা কি, এনআরসির পূর্ণরূপ হলো ন্যাশনাল রেজিস্টার্ড অফ সিটিজেন্স, নাগরিকদের জাতীয় নিবন্ধন। এটি ভারতের নাগরিকের একটি সরকারি তালিকা যেখানে প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম নথিভুক্ত করা হয়। এনআরসি প্রথম তৈরি করা হয় 1951 সালে জনগণনা অনুযায়ী। পরে অসমে এনআরসি আপডেট করা হয় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। এনআরসি কোনো বিল বা আইন নয়, এটি নাগরিকদের নিবন্ধন বা রেজিস্টার একটা তালিকা। দেখো পরে ভারতীয় সংবিধানের রক্ষক কে? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি উপরাষ্ট্রপতি, অপশান সি সংসদ, অপশান ডি সুপ্রিম কোর্ট। তো এটা সঠিক উত্তর হবে অপশান ডি সুপ্রিম কোর্ট। পরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে আরটিআই প্রযোজ্য সিবিআই অফিসেও, এনআইএ অফিসেও, সিজেআই অফিসেও, প্রধানমন্ত্রী দপ্তরেও। তো এটা সঠিক উত্তর হবে অপশান সি সিজেআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতের যে প্রধান বিচারপতি তার অফিসেও আরটিআই প্রযোজ্য। আরটিআই হচ্ছে কি রাইট টু ইনফরমেশন বা তথ্য জানার অধিকার। এটা ভারতবর্ষে কত তারিখে এসেছিল সেটা তাড়াতাড়ি বলো। পরে দেখো আরটিআই রাইট টু ইনফরমেশন অ্যাক্ট হচ্ছে 2005 সালে, তথ্যের অধিকার আইন 2005 সালে। সুপ্রিম কোর্ট 2019 সালে রায় দেয় যে ভারতের প্রধান বিচারপতি দপ্তরও আরটিআই আইনের আওতাভুক্ত, অর্থাৎ প্রধান বিচারপতির কার্যালয় থেকে নির্দিষ্ট শর্ত মেনে তথ্য চাওয়া যেতে পারে। তবে সেক্ষেত্রে কি খেয়াল রাখতে হবে, বিচারপতিদের ব্যক্তিগত তথ্য গোপনীয় বা বিষয় সবসময় প্রকাশ করা হয় না। আরেকটা কি, স্বচ্ছতা ও বিচার বিভাগের স্বাধীনতার মধ্যে ভারসাম্য রেখে তথ্য দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এই আরটিআই এসেছিল কত না 2005 সালে আইন অনুযায়ী। পরে দেখো লোকপাল শব্দের আক্ষরিক অর্থ কী? অপশান এ জনগণের তত্ত্বাবধায়ক, অপশান বি সরকারি পরিষেবার কার্যকরী ব্যক্তি, অপশান সি দুর্বল শ্রেণীর দেখাশোনা করা, অপশান ডি সাধারণ মানুষকে উৎসাহিত করা। তো এটা সঠিক উত্তর হবে অপশান এ জনগণের তত্ত্বাবধায়ক। পরের প্রশ্ন, লোকপালের লোগোতে সতর্কতা বোঝানো হয়েছে। অপশান এ তেরঙ্গা দ্বারা, অপশান বি অশোক চক্র দ্বারা, অপশান সি বিচারকের বেঞ্চ দ্বারা, অপশান ডি দুটি হাত দ্বারা। তো এটা সঠিক উত্তর হবে অপশান বি অশোক চক্র দ্বারা। তারপরে দেখো পরের, ভারতের সুপ্রিম কোর্টে বিচারপতিদের সংখ্যা বাড়ানোর ক্ষমতা কার আছে? অপশান এ ভারতের রাষ্ট্রপতি, অপশান বি সংসদ, অপশান সি ভারতের প্রধান বিচারপতি, অপশান ডি আইন কমিশন। তো এটা সঠিক উত্তর হবে ভারতের সংসদ। পরে দেখা যাক, রাজ্যের জেলা বিচারক নিয়োগ করেন। জেলা বিচারক আমরা 3টা কোর্ট দেখেছি, জেলা কোর্ট, হাইকোর্ট এবং হচ্ছে সুপ্রিম কোর্ট। তো সেক্ষেত্রে হচ্ছে এই জেলা কোর্টের যে বিচারক তাকে নিয়োগ করেন কে? অপশান এ রাজ্যপাল, অপশান বি হাইকোর্টের প্রধান বিচারপতি, অপশান সি রাজ্যের মন্ত্রিসভা, অপশান ডি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ রাজ্যপাল। পরে দেখো, ভারতে ফেডারেল কোর্ট কোন আইনের মাধ্যমে গঠিত হয়েছে? অপশান এ 1891, অপশান বি 1909, অপশান সি 1919, অপশান ডি 1935। তো ফেডারেল কোর্ট গঠন হয়েছে 1935 সালের আইন অনুযায়ী। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ বাই বাই, ভালো থেকে সকলে। ক্লাস ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা ফলো করতে ভুলো না। গুড নাইট।